গল্পের শুরুটা হয় প্রাচীন মিশরে। সেখানে এক রাজকুমারীর অন্য এক রাজ্যের রাজার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই বিয়ে করতে রাজকুমারীর একেবারেই ইচ্ছে ছিল না। কেন যেন সে যে কোনো মূল্যে এই বিয়ে আটকাতে চাইতো। তাই সে এক জাদুকরী ডাইনির সাহায্য নেয়। সেই জাদুকরী রাজকুমারীকে সাহায্য করার জন্য রাজকুমারীর যত্ন নেওয়া এক দাসীর হাতে একজোড়া কানের দুল পাঠিয়ে দেয়। এই কানের দুল মোটেও সাধারণ ছিল না, এটি ছিল জাদুকরী কানের দুল। যদি রাজকুমারী একটি দুল নিজের কানে পরে আর অন্য দুলটি অন্য কেউ পরে, তবে দুজনের শরীর মুহূর্তের মধ্যেই পাল্টে যাবে। তাই রাজকুমারী নিজে একটি দুল পরে আর অন্য দুলটি সেই দাসীকে পরিয়ে দেয় যে দুল এনেছিল। আর এর ফলে রাজকুমারী পরিণত হয় সে দাসীতে আর দাসী হয়ে যায় রাজকুমারী। এরপর রাজা সেই দাসীকে আসল রাজকুমারী মনে করে বিয়ের জন্য নিয়ে যায়। আসল রাজকুমারী যিনি এখন দাসী শরীরে আছে, এটি দেখে সে খুব খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে, যারে বা এ তো দারুণ ব্যাপার হলো। এরপর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়। এক কলেজের ভেতরে কিছু ছাত্রী যারা হানিবি আর লিডস দলের সদস্য ছিল, তারা তাদের পারফরমেন্স দেখিয়ে সবাইকে বিনোদন দিচ্ছিল। কারণ এক সপ্তাহ পরই কলেজে একটি চেয়ার ডান্স প্রতিযোগিতা হবে, যাতে তাদের দলও অংশ নেবে। এই হানিবি দলের নেতা হলো জেস নামের এক মেয়ে। সে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, সব ছেলেরাই তার প্রেমে পাগল। আর এই নিয়ে তার প্রচন্ড অহংকার। সে যেমন সুন্দরী, ঠিক তেমনই দুর্দান্ত আর বদমেজাজি। অন্য ছেলেদের ধমকানো বা অপমান করাই তার প্রিয় কাজ ছিল। একবার এক মোটা ছাত্রীকে সে মজা করে বলে যে, তুমি চাইলে আমাদের দলে যোগ দিতে পারো, এসো সবাই একসাথে অনুশীলন করি। জেসের কথায় খুশি হয়ে সে বেচারি মোটা মেয়েটি মঞ্চে উঠে আসে, কিন্তু তাকে দেখা মাত্রই সবাই আবর্জনা ছুটতে থাকে আর বলতে থাকে যে এই মেষটাকে এখান থেকে দূর করো, পুরো মেজাজটাই খারাপ করে দিয়েছে। বেচারি মোটা মেয়েটা খুব দুঃখ পায় আর সেখান থেকে চলে যায়। পরের সিনে জেস তার বন্ধুদের সাথে দেখা করে। এরপর তার একটি আইসক্রিমের দোকানে আসে। জেস দোকানের মালিকের দিকে এমন লোভনীয় ভাবে তাকাতে শুরু করে আর তাতে লোকটা শুধু মুচকে হাসতে থাকে। জেস তাকে জিজ্ঞেস করে, ভাই এই আইসক্রিমের দাম কত? আইসক্রিম বিক্রেতা লোকটি বলে, আপনার জন্য সব বিনামূল্যে, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই বিনামূল্যে দিয়ে দেবো। এটি শুনে জেস মুচকি হেসে সেখান থেকে চলে যায়। জেস চলে যাওয়ার পর সেই দোকানের মালিক তাকে এসে বলে, আরে কি হচ্ছে এসব? মেয়েদের বিনামূল্যে আইসক্রিম দিচ্ছ, এর দাম কি তোর বাবা দিবে? আসলে দোকানের মালিক গরিব বাচ্চাদের টাকা দেওয়া লোকদেরও বিল পরিশোধ করত। লোকটা খুবই খারাপ ছিল, এমনকি গরিব বাচ্চাদেরও সে ছাড়ে না। মল থেকে বের হওয়ার সময় জেস পুরনো জিনিসের একটি দোকান দেখতে পায়। সে ভেতরে গিয়ে নতুন ও অসাধারণ কিছু খুঁজতে শুরু করে। সেগুলোর মধ্যে শেষে রাজকুমারীর কানের দুল জোড়াও দেখতে পায়। যে যেই না কানের দুলের দাম জিজ্ঞেস করে, দোকানের বৃদ্ধা মহিলাটি সঙ্গে সঙ্গে বলে ওঠে যে না না, এটা বিক্রির জন্য নয়, এটা নিলামে উঠবে, কারণ এটি খুবই মূল্যবান জিনিস। এতে জেস খুব রেগে যায়। সে কৌশলে সেই দুল জোড়া চুরি করে একটি বাক্সে ভরে দোকান থেকে চলে যায়। এই দুলটা মূল্যবান হওয়ার কারণ জেস জানে না। সে বুঝতে পারছিল না যে এই দুলটি তাকে বিশাল বিপদে ফেলে দিতে পারে। এদিকে আমরা মার্টিন নামের এক চোরকে দেখি, যে চুরি করার উদ্দেশ্যে একটি পেট্রোল পাম্পে এসেছে। সে কাউন্টারে বসে থাকা লোকটিকে জিম্মি করে হুমকি দিতে শুরু করে যে এখনই যেন তাকে সে সমস্ত টাকা খালি করে দেয়। কাউন্টারের বেচারা লোকটির কাছে মাত্র 40 টাকা ছিল, সেটাই সে মার্টিনকে দিয়ে দেয়। মার্টিন তখন বলে, আমি একজন ভিক্ষুকের মতো এটা রেখেছি, আমার জন্য কি 40 টাকাই থাকবে? লোকটি তখন বলে, আরে বাবা, তুমি কি বুদ্ধিহীন অন্ধ লোক নাকি? এটা পেট্রোল পাম্প, এটা কোনো ব্যাংক নয় যে আমি লকার খুলে তোমাকে টাকা দিয়ে দেবো। এখানে শুধু খাবারের জিনিসপত্র আছে আর কিছুই না। সেই খাবারের জিনিসগুলো দেখে মার্টিন বলে যে তাহলে অন্তত চিপস ব্যাগে ভরে নেই। সে যখন খাবার ভরে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই জেস তার বন্ধুদের নিয়ে সেখানে আসে। জেস মার্টিনকে দেখে ভাবে যে সেই বোধহয় পেট্রোল ভরার লোক, তাই তারা তাকে পেট্রোল ভরতে বলে। মার্টিন মেয়েদের সাথে কথা বলতে একটু লাজুক স্বভাবের। সে একজন চোর হওয়ার সত্ত্বেও তাদের না করতে পারছিল না আর তাদের গাড়িতে পেট্রোল ভরতে শুরু করে। পেট্রোল ভরার সময় জেস বারবার মার্টিনকে নিয়ে মজা করতে থাকে। মজা করা শেষ হলে সে চলে যায়। তবে যাওয়ার সময় সে একটি দুল পড়েছিল, কিন্তু অন্যটি তার কান থেকে নিচে পড়ে যায় আর মার্টিন সেটি দেখতে পায়। সময় নষ্ট না করে মার্টিন দুলটি তুলে নেয় আর ভাবে যে এটা বিক্রি করে সে কিছু টাকা পাবে। রাতে জেসের প্রেমিক বিলি তার সাথে দেখা করতে আসে। জেস বিলিকে নিজের প্রেমিক মনে করলেও তার উপর তার পুরোপুরি বিশ্বাস ছিল না। আর যতক্ষণ না পূর্ণ বিশ্বাস আসছে, ততক্ষণ সে বিলির সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক করতে রাজি ছিল না। বিলু এতে আপত্তি করে না, সে শুধু জেসকে খুশি দেখতে চায়। অন্যদিকে মার্টিন চুরি করা চিপস খেতে খেতে খুব মজা করছে। সে জেসের সেই পড়ে যাওয়া দুলটি নিজের কানে পড়ে নেয়, এটা দেখার জন্য যে তাকে কেমন লাগে এটি পড়লে। ব্যাস, কাজ হয়ে যায়। এবার দুজনের শরীর একে অপরের সাথে বদলে যেতে শুরু করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে জেস যখন বাথরুমে যায়, তখন সে দেখে যে তার পুরো শরীর পাল্টে গেছে। সে মেয়ে থেকে পুরোপুরি একটা পুরুষে পরিণত হয়েছে। সে এতে অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আয়নায় নিজের দিকে তাকাতেই সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। সে ভাবতে থাকে যে আমি পুরুষ হয়ে গেলাম কিভাবে, আমার কি হয়েছে? না না, এটা হতেই পারে না, আমি কি
স্বপ্ন দেখছি। অন্যদিকে বেচারা মার্টিনও সকালে উঠে দেখে যে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সে অবাক হয়ে যায় আর সাথে ভয়ও পায় যে সে পুরুষ থেকে কিভাবে এরকম মেয়ে হয়ে গেছে। জেস যে এখন মার্টিনের শরীরে আছে সে তার বন্ধু এপ্রিলকে ফোন করে আর তার সাথে দেখা করতে বলে। জেসের কণ্ঠস্বর শুনে এপ্রিলও অবাক হয়ে যায় যে জেস তোমার গলার আওয়াজ এমন কেন? তোমার গলা তো পুরুষের মতো শোনাচ্ছে। তবুও সে জেসের বলা জায়গায় আসে। সেখানে জেসের বদলে মার্টিনকে সে দেখতে পায় আর এতে সে চমকে ওঠে আর বলে, দেখো তুমি এখানে কি করছো? আমার কাছে আসবে না, আমার কাছে পেপার স্প্রে আছে, আগে বলো তুমি কে? জেস তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো আমি তোমার বন্ধু জেস। কিন্তু ভয়ে এপ্রিল বেচারা জেসের উপর পেপার স্প্রে ছুড়ে মেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। জেস তাকে থামতে বলে আর বলে, দাঁড়াও, আমার কথাটা তো শুনে যাও। তোমার মনে আছে তুমি যখন প্রথম স্কুলে এসেছিলে তখন তোমার সামনের দুটো দাঁত ইঁদুরের মতো বড় ছিল। অন্য ছাত্ররা তোমাকে নিয়ে মজা করত, এমনকি মারধর করে সেই দাঁতও ভেঙে দিয়েছিল। তখন শুধু আমি তোমাকে সাহায্য করেছিলাম আর সেদিন থেকে আমরা দুজন বন্ধু। শোনো, আমাদের বন্ধুত্বের 12 বছর হয়ে গেছে। তুমি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? এই কথা শুনে এপ্রিল একেবারে অবাক হয়ে যায়, কারণ এসব শুধু সে আর জেসি জানতো। সে বুঝতে পারে যে এই সত্যিই জেস, কিন্তু তার সাথে কি ঘটে গেছে যার ফলে সে রাতারাতি ছেলেতে পরিণত হয়েছে এই ভেবে সে অবাক হয়ে যায়। তখন এপ্রিল জেসকে তাদের বাড়িতে থাকতে অনুরোধ করে, কারণ ছেলে হয়ে জেস তার নিজের বাড়িতে যেতে পারবে না, তাই সে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এছাড়াও এপ্রিল তার মাকে ফোন করে জানায় যে পড়াশোনার কারণে জেস 1 সপ্তাহের জন্য তাদের বাড়িতে থাকবে, যাতে তারা দুজন ভালোভাবে একসাথে পড়তে পারে। এই 1-2 সপ্তাহের সময়কালে জেসকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এখন সে নিজের দাড়ি কামানো শুরু করে আর শরীরের বিভিন্ন স্থানে লোম কাটতে শুরু করে। সে বলতে থাকে যে আরে বাবা, এই ছেলেদের এত লোম কোত্থেকে আসে, আমার তো জঙ্গল মনে হচ্ছে। এরপর এপ্রিল জেসের দাড়ি শেভ করে ত্বকে একটু মসৃণ করার চেষ্টা করে, কিন্তু শেভিং করার সময় জেসের যন্ত্রণার শব্দ শুনে এপ্রিলের বাবা মা চমকে যায়। তারা অবাক হয় যে এপ্রিলের রুমে কে আছে আর সেখানে কি হচ্ছে। পরের সিনে জেসের অন্য বন্ধুরা এপ্রিলের বাড়িতে আসে। বেচারা জেস তার এই অবস্থার কথা সবাইকে জানাতে থাকে। এই কথা শুনে তারা হাসি থামাতে পারে না। তারা বলে যে আমরা মনে করি তোমার কোনো শত্রু আছে যে কালো জাদু ব্যবহার করে তোমার সাথে এমন করেছে, তাই সবার আগে আমাদের তোমার শত্রুদের একটি তালিকা বানাতে হবে আর এরপর আমরা সবাইকে জেরা করব। আর এর জন্য তারা প্রথমে সেই মোটা মেয়েটির কাছে যায়, এই ভেবে যে সে হয়তো এমন কিছু করেছে। মেয়েটি তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে এসব কিছুই করেনি। জেস তখন সেই মেয়েটিকে বলে যে দেখুন, আমি আপনাদের সাথে যা কিছু করেছি তার জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই এমন কিছু করব না। দয়া করে আমাকে বলুন যে আপনারা আমার সাথে কি করেছেন। প্রতিদিন শেভ করা, এখানে সেখানে লোম কাটা কত কঠিন কাজ, আপনারা বুঝতে পারবেন না। সেই মেয়েটি আরো বলে যে হ্যাঁ, আমি বুঝতে পারছি এমনটা করতে কেমন লাগে, আমারও এমনটা মনে হয়েছে। এই কথা শুনে জেসের অন্য বন্ধুরা অবাক হয়ে যায় যে সে এসব কি বলছে, এটা কি করে সম্ভব যে সেও পরিবর্তন হয়ে গেছে। এবার জেস আর অন্য মেয়েরা তাদের ক্লাসের অন্য এক মেয়ের কাছে যায় যে জাদুবিদ্যায় খুবই আগ্রহী ছিল। সে জানায় যে শরীর বদলের জন্য সেন্ট্রিয়া ম্যাজিক ব্যবহার করতে হয়, তাই যার উপর তোমাদের সন্দেহ হবে তার পিঠের দিকে দেখতে হবে। তার পিঠে একটি কাকড়া বিছার ট্যাটু থাকবে, যদি তা থাকে তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি তোমার উপর জাদু করেছে। জেসের মনে পড়ে যে চেয়ার ডান্স প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ দলের নেত্রী ছিল মনিকা নামের একটি মেয়ে। সে কি মনিকাই কি তার সাথে এমন কিছু করেছে? প্রতিযোগিতায় আমাদের হারানোর জন্য সে নিশ্চয়ই কাজ করতে পারে। এটি ভেবে এপ্রিল জানায় যে আজ রাতে একটি পার্টি আছে যেখানে মনিকাও আসবে, তাই জেসকে একটা কাজ করতে হবে। ছেলে সেজে মনিকার সাথে তার নাচতে হবে আর নাচের সময় তার পিঠ পরীক্ষা করতে হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও জেস ছেলে সেজে পার্টিতে যেতে রাজি হয়। পার্টিতে এসে জেস খুব ভয় পাচ্ছিল, তবু সে কিছুটা ছেলে মানুষই ও কিছুটা মেয়েলি ঢঙে নাচতে শুরু করে। এতে সবাই খুশি হয় আর মনিকাও তার সাথে নাচতে রাজি হয়। কিন্তু মনিকার অদ্ভুত নাচের স্টেজগুলো জেসের কাছে খুব অস্বস্তিকর মনে হয়। এই স্টেপগুলো বিশেষভাবে ছেলেদের জন্য। জেস জিজ্ঞেস করে যে কি হয়েছে, আমার তো অদ্ভুত লাগছে কেন। এরপর জেস নাচের সুযোগ নিয়ে মনিকার পোশাক পেছন থেকে ছিঁড়ে ফেলে যাতে সে তার পিঠের ট্যাটু দেখতে পায়, কিন্তু সেখানে কোনো ট্যাটুই ছিল না। এর মানে মনিকাও এই কাজ করেনি। তার দেখা দেখি আশেপাশে যেসব পুরুষরা নাচছিল তারা সবাই তাদের পার্টনারের পোশাক ছিঁড়তে শুরু করে। অন্যদিকে প্রচুর ড্রিঙ্ক করার কারণে জেসের টয়লেট পায়, বাধ্য হয়ে তাকে ছেলেদের বাথরুমে যেতে হয়। ঠিক সেই সময় বাথরুম পরিষ্কার করা একজন লোক সেখানে চলে আসে। জেস তো বুঝতে পারছিল না যে সে কিভাবে ছেলেদের মতো বাথরুম করবে। এটা দেখে সে পরিষ্কার করার লোকটিও অবাক হয়ে যায় যে এটা কেমন ধরনের লোক। এরপর সেখানে বাথরুম করার জন্য অন্য আরেকটি ছেলে আসে। জেস তার দিকে তাকিয়ে দেখতে থাকে যাতে সে বুঝতে পারে যে কিভাবে ছেলেরা বাথরুম করে। যখন সেই ছেলেটি বুঝতে পারে যে গার্ড বাঁধা লোকটি তার দিকে তাকিয়ে আছে, তখন সে বলে যে আরে ভাই, কি দেখছিস? তোর যা আছে আমার তাই আছে, পারলে ছবি তুলে নে, তারপর বাড়িতে গিয়ে মন ভরে দেখতে থাকিস। এই বলে সে রেগে সেখান থেকে চলে যায়। ছেলেটি চলে যাওয়ার পর জেস তার মতো করে বাথরুম করার চেষ্টা করে, কিন্তু তার বাথরুম করার ধরনটা ছিল পুরাই হাস্যকর। এটি থেকে সেখানে থাকা পরিষ্কার করার লোকটিও তাকে খেপিয়ে বলে যে আরে ভাই, তোমার জিনিসটা কি খারাপ নাকি?
এই কথা শুনে জেস লজ্জা পেয়ে যায় আর সে তার বাথরুম পুরোপুরি কমপ্লিট করতে পারে না। আর সে তাড়াতাড়ি করে সেই পরিষ্কার করা লোকটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। সেই ছেলেটি তখন এপ্রিল আর অন্যদের সাথে থাকা মেয়েদের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। এটা দেখে জেস তাকে চড় মারে, কিন্তু সেই ছেলেটি আর সহ্য করতে পারে না যে তার এত সাহস, সে আমাকে চড় মেরেছে। এই বলে সে জেসের সাথে মারামারি শুরু করে দেয়, কিন্তু জেস মেয়েদের মতো তার গোপন অঙ্গে আঘাত করে ছেলেটির অবস্থা খারাপ করে দেয়। এরপর জেস আর অন্যরা সাথে সাথে সেখান থেকে চলে যায়। পরদিন এপ্রিল জেসকে কলেজে নিয়ে আসে। সেখানে সে জেসকে একজন জেনারেটরে চাকরি দেয় যাতে জেস কোনোভাবে কলেজে থাকতে পারে, কারণ প্রতিযোগিতার আর বেশি দিন বাকি নেই আর যে কোনো উপায়ে তাকে কিছু একটা খুঁজে বের করতে হবে। তাই প্রিন্সিপাল জেসকে পরিচ্ছন্ন কর্মীর কাজ দেয়। এরপর স্কুল ঘুরতে ঘুরতে জেস বিলিকে দেখতে পায় যে বাথরুমে যাচ্ছিল। জেস উপর থেকে তাকে দেখে বলে, আরে বিলি, তোমাকে তো আমি চিনি, তুমি আমাকে চিনতে পারছো না? বিলি এতে চমকে যায় আর সে খুব ঘাবড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে এই লোকটি আমার প্রেমিকার মতো আমার সাথে কেন কথা বলছে। সে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তাই সে জেসকে গে মনে করে সেখান থেকে পালিয়ে যায়। বেচারা জেসের মন ভেঙে যায়। সে ভাবতে থাকে যে আমার বয়ফ্রেন্ড এমন করে পালিয়ে গেল কেন। এরপর হঠাৎ তার মনে পড়ে যে ও, আমি তো বদলে গেছি। পরের দিনে জেস তার নিজের বাড়িতে আসে। সেখানে তার বাবা তাকে বাগান পরিষ্কারী মনে করে কাজে রাখে। যখন তার বাবা অবসর পায় তখন তারা জেসের সাথে বাস্কেটবল খেলে আর ছেলেদের মতো কথা বলতে থাকে। অর্থাৎ যে কথাগুলো ছেলে বন্ধুরা নিজেদের মধ্যে মেয়েদের সম্পর্কে বলে ঠিক সেরকমই। এই কথার ফাঁকে জেস তার বাবাকে বলে, আপনি পৃথিবীর সেরা বাবা, আপনি শ্রেষ্ঠ বাবা, মানে যার বাবা আপনি হবেন সে হবে দারুণ ভাগ্যবান। এই কথা বলে সে তার বাবার পায়ের উপর মাথা রেখে কাঁদতে শুরু করে। ঠিক তখনই জেসের মা জানালা দিয়ে পেছন থেকে এই দৃশ্য দেখে চমকে উঠে। সে মনে মনে ভাবতে থাকে যে এখানে কি হচ্ছে এসব, কারণ যে কোণ থেকে সে তাদেরকে দেখছিল তাতে ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছিল। পরের দিনে ইন্টারনেট ঘেটে জেস ও তার বন্ধুরা সেই কানের দুল সম্পর্কে জানতে পারে, যা প্রাচীন মিশরের লোকেরা একে অপরের সাথে শরীর পাল্টানোর জন্য ব্যবহার করত। এটা জানার পর জেস বুঝতে পারে যে আসল ঘটনা আসলে কি। যে দুল সে চুরি করেছিল তার একটি অংশ তার কাছেই ছিল আর অন্যটি চোর মার্টিনের কাছে পৌঁছেছে। আর যেহেতু সে দুল পড়েছিল তাই তাদের দুজনের শরীরই পাল্টে গেছে। আর এখন যদি সে আগের মতো হতে চায় তাহলে দুটো দুল একসাথে পড়তে হবে। সেই কারণে জেস ও তার অন্য বন্ধুরা মিলে সেই দুলটির একটি পোস্টার তৈরি করে যাতে কেউ দুলটি দেখে থাকলে জেসের সাথে যোগাযোগ করতে পারে। পরের সিনে জেস কলেজের ছেলেদের বাথরুম পরিষ্কার করতে যায়। সেখানে সে বিলিকে এপ্রিলের প্রেমিকের সাথে কথা বলতে দেখে। এপ্রিলের প্রেমিক বিলিকে বলছে, আমি একটা নতুন শিকার পেয়েছি, সে দারুণ, পুরনোটা তো পুরনোই। আমি বলি কি ভাই, তুমিও একজন সঙ্গী খুঁজে নাও। বিলি বলে, না, আমি এটা করতে পারবো না। আমি জানি যে আমি জেসকে মন থেকে ভালোবাসি আর তার সাথেই খুশি, আর যেভাবে সে খুশি হবে আমিও সেভাবেই খুশি। এই কথা শুনে জেস বিলিকে পুরোপুরি বিশ্বাস করে যে বিলি ভালো মানুষ, কিন্তু এখন জেসের কপাল খারাপ। সে পুরোপুরি বিলিকে বিশ্বাস করার পরও এখন আর সে তার পাশে থাকতে পারছে না। আর এটি ভেবে সে কাঁদতে থাকে। তখন তাকে কাঁদতে দেখে বেলি আর এপ্রিলের প্রেমিক দুজনেই অবাক হয়ে যায় যে তার আবার কি হলো যে হঠাৎ করে মেয়েদের মতো কাঁদতে শুরু করে দিয়েছে। এই ফাঁকে জেস বলে যে বাহিরে কেউ মলত্যাগ করেছে আর তাকে সেটা পরিষ্কার করতে হবে। এই ধরনের কাজ তাকে করতে হচ্ছে এটা ভেবে সে কান্না করছে। এছাড়াও জেস যখন বাড়িতে থাকে তখন তার মা তাকে ছেলে মনে করে তার কাছাকাছি আসার চেষ্টা করে। সে এটা করতে চাইছিল কারণ জেসের বাবা তার স্ত্রীকে একদমই সময় দিচ্ছিল না। জেস বলে, আরে আন্টি, আপনি কি করছেন? আমি ছেলেদের প্রতি আগ্রহী, মেয়েদের প্রতি নই। এতে জেসের মা রেগে গিয়ে বলে, ও তাহলে তুমি আমার স্বামীর সাথে একই কাজ করছিলে। ছেলে হওয়ার পর জেস কিছুটা বুঝতে পেরেছে যে মেয়েরা আসলে কি চায়। সেই কারণে সে তার মাকে ভালো করে স্নান করায়, দুধ খায় আর একই ধরনের পোশাক পরানোর কথা ভাবে। কিন্তু যেই না সে তার মাকে স্নান করাতে যায় জেসের বাবা এসে তারা দেখে ফেলে আর চিৎকার করে জেসকে সঙ্গে সঙ্গে বের করে দেয় আর বলে যে তুমি আমার স্ত্রীর উপর লাইন মারতে শুরু করছো, যাও এখান থেকে, আর কখনো এখানে আসবে না। অন্যদিকে বিলি যখন বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় জেসকে দেখতে পায়। এ আসলে মার্টিন ছিল, যে মেয়ে হওয়ার সুবিধা নিয়ে ছেলেদের কাছ থেকে ছিনতাইয়ের ব্যবসা শুরু করেছে। বেচারা বিলি তাকে জেস মনে করে কথা বলতে আসে, কিন্তু মার্টিন বলে, তুমি আমাকে চেনো? তাহলে তোমার কাছে যা টাকা আছে সব আমাকে দিয়ে দাও, গাড়ির চাবিটাও আমাকে দিয়ে দাও, আমি একটু পরেই তোমাকে ফেরত দিয়ে দেবো। বিলি কিছু না ভেবেই তাকে সবকিছু দিয়ে দেয় আর মার্টিন সঙ্গে সঙ্গে গাড়ি ও টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। বিলি শুধু তাকে চলে যেতে দেখছিল। পরদিন প্রতিযোগিতার দিন, যেখানে দলনা তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। মাঝখানে একটি মারামারি শুরু হয়। সেখানে জেস হানিবির পোশাক পরে নাচতে আসে। একই সাথে সে বিলিকে দেখে মিষ্টির অঙ্গভঙ্গি করে। এতে বিলি ভাবে যে এই তো জেস, সে এখনো আমাকে ভালোবাসে। কিন্তু জেসের কপাল খারাপ, যেই না সে নড়তে যায় তার মুখোশ খুলে যায়। মুখোশের আড়ালে মার্টিনের শরীরে জেসকে দেখে বিলি বমি করতে শুরু করে আর বলে যে এইটা কি, এই লোকটা তো আমার পিছু নিয়েছে। অন্যদিকে হানিবি টিমের ভালো নাচের কারণে তারা এই প্রতিযোগিতায় জিতে যায়। এতে সবার খুশির সীমা থাকে না, কারণ সবাই অনেক পরিশ্রম করেছিল। এরপর খবরে দেখানো হচ্ছে মার্টিন সম্পর্কে, যে রাতে মেয়ে এসে যে ছেলেদের কাছ থেকে ছিনতাই করছে। এটা দেখে সেই মোটা মেয়েটি বুঝতে পারে যে সেই মার্টিন, তার কাছে অন্য দলটি আছে। অন্যদিকে এপ্রিল ও জেস একটি পার্টিতে আসে। এপ্রিলের প্রেমিককে জ্বালানোর জন্য
জেস সেখানে এপ্রিলের প্রেমিক সেজে আসে, কারণ জেস জানে যে সে এপ্রিলের সাথে প্রতারণা করছে। তাই তাদের একসাথে দেখে এপ্রিলের প্রেমিকের খুব হিংসা হয় আর সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর জেস বিলিকে দেখতে পায়। বিলি খুব মন খারাপ করেছিল। এই সুযোগে মনিকা তার কাছাকাছি আসার চেষ্টা করে, তাই জেস মনিকাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর বিলিকে সে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমার জেস, আমাকে তুমি চিনতে পারো। কিন্তু বিলি আবার তাকে দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন জেসের অন্য বন্ধুরা তাকে জানায় যে তারা মার্টিনকে খুঁজে পেয়েছে। তাই তারা সবাই মার্টিনের সাথে দেখা করতে যায়, যে একটি বাড়ির ভেতরে নর্তকী সেজে ভালো টাকা উপার্জন করছিল। জেস তাকে কাছে ডাকে আর বলে, দেখো আমাকে সেই দুলটি দিয়ে দাও, তুমি অনেক মজা করেছো, আমার শরীর নিয়ে গেছো, আর এখন আমি আমার শরীর ফেরত চাই। মার্টিন বলে, আমি এটি দেব না, মেয়ে সেজে আমি খুব মজা পাচ্ছি, টাকা রোজগারের কি দারুণ একটা উপায় হয়েছে আমার। তবে হ্যাঁ, যদি তুমি তোমার শরীর ফেরত চাও তাহলে তোমাকে আমাকে $5000 দিতে হবে, না হলে তোমার শরীর ভুলে যাও। এই বলে সে আবার নাচতে চলে যায়। কিন্তু জেসের তো জিনিস চুরির অভ্যাস ছিল। সে দোকানে যেভাবে কৌশলে দুল চুরি করেছিল ঠিক সেইভাবে কথা বলার ছলে মার্টিনের কাছ থেকেও দুলটি নিয়ে নেয়। এরপর সে সঙ্গে সঙ্গে দুটো দলি পরে নেয়। এমনটা হওয়ার সাথে সাথেই সে তার শরীর ফেরত পায় আর বেচারা মার্টিন নর্তকীর পোশাকে ছেলেতে পরিণত হয়ে যায়। তাকে দেখে সবাই ভয়ে পালাতে শুরু করে আর বলতে থাকে যে এখানে ভূত চলে এসেছে। মার্টিন যে একজন সুদর্শন পুরুষ, সেও এসব দেখে ভয় পেয়ে যায় আর সেও ভাবতে থাকে যে সত্যি এখানে হয়তো কোনো ভূত এসেছে। আর এর জন্য সে সবার দেখা দেখি সেই পোশাকের সঙ্গে সঙ্গে দৌড়ে বাহিরে পালিয়ে যায়। অন্যদিকে নিজের শরীর ফিরে পেয়ে জেস বিলিকে পুরো ঘটনা খুলে বলে। তখন বিলি বুঝতে পারে যে জেস এতদিন কত কষ্ট করেছে। এরপর তারা দুজন সবকিছু ভুলে একে অপরের কাছাকাছি আসে। এদিকে মার্টিন দৌড়ে গিয়ে এক ড্রাইভারের কাছ থেকে লিফট নেয়, কিন্তু গাড়ির ভেতরে যেই না সে এসেছে ড্রাইভার দরজা লক করে দেয়, কারণ সে গাড়ির ভেতরে থাকা লোকটি মনে করেছিল যে মার্টিন একজন গে, আর সে গাড়ির ভেতরে থাকা লোকটিও গে ছিল। বেচারা মার্টিন বিপদ থেকে বাঁচতে বাঁচতে অন্য আরেকটি মহাবিপদ এসে পড়ে। মার্টিন জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে আমাকে বাঁচাও। আর এই সিনটির মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর এমনই সব মুভির গল্প দেখার জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর এমনই সব মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।